ওয়ার্ক পারমিট আগে ইজি ছিল, এখন মানে অনেকগুলো পেপারস চাই। সবগুলো পেপারস 100% রেডি করে দিতে আমারই 6 মাস লাগে। গালি খাচ্ছি ইদানিং। সেটা হচ্ছে যে আমি এতদিন উগান্ডা নিয়ে এত পজিটিভ কথা বলছি, এখন কেন নেগেটিভ কথাগুলো বলছি? আগে উগান্ডার আইন অনুসারে বিদেশিরা কখনোই জমি কিনতে পারে না। 50 লাখ টাকা যে নিয়ে আসবে তার 20 লাখ 15 থেকে 20 লাখ টাকা জায়গা খুঁজে বের করতে করতে শেষ হয়ে যাবে। সবচেয়ে সেরা জায়গা হচ্ছে ওয়েস্টার্ন উগান্ডা, কিন্তু ওইখানে একর প্রতি 12 লাখ 15 লাখ টাকা দাম। আপনি কি কোনোভাবে এগ্রিকালচারে বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে কি কোনোভাবে ডিমোটিভেট করছেন? $50,000 ইনভেস্ট করার আগে $2-3,000 মানে ব্যয় করে এসে একবার ঘুরে যাওয়া উচিত 1 মাসের জন্য। যখন ছাগল পালছি তখন পাকচং ঘাসে এমন কোনো দিন নাই যে আমার এখানে হাতের এই জায়গাগুলোতে কাটে নাই। কারণ কারামোজা কোনো কর্মীকে যদি আমি এখানে গরু দেখাশোনার দায়িত্ব দিই, ওকে কবে সময় ঢুকায় প্রতিদিন গরুর রক্ত খাবে বাড়াবে। কিন্তু এগ্রিকালচারে আমি একটা ফসল লাগাইছি, আমি যদি এই একটা গাছ লাগাইলাম, আজকে একটা সেগুন গাছ আজকে ধরো এখানে লাগালাম, ওর গোড়ায় যদি আমি 3 কোটি টাকা ঢালি, ও বলবে যে আমি 20 বছরের গ্রোথ আমি 3 মাসে চাই তোর কাছ থেকে, ও দিতে পারবে? এসি রুমে বসে যখন কেউ ভাববে যে আমি এগ্রিকালচার করবো, এটা চিন্তাটা খুব রোমান্টিক চিন্তা। একটা ছাগল অসুস্থ হয়ে পড়ে গেছে, পেট ফুলে গেছে, ওটাকে আমি পেপসি খাওয়ালে যে ভালো হয়ে যাবে, এই জ্ঞানটা আমার আছে কিনা? কেউ যদি উগান্ডা আসতে চায় তার আসলে উচিত 3 বছর 1-2 বছর 3 বছর বাংলাদেশে প্র্যাকটিস করা এগ্রিকালচার, যে মিনিমাম 200 করে শুরু করব, তাহলে আসা উচিত। 20 একর 25 একর 30 একরে কাজ করব, এই চিন্তা করে উগান্ডাতে এসে সার্ভাইভ করাটা টাফ হয়ে যাবে। উগান্ডার মানুষ খুবই নরম স্বভাবের, কথা বললে খুবই ভদ্র ভালো মনে হবে, তারা খুবই ভালো খুব ভদ্র, কিন্তু তাদের যে কোনো জিনিস নিজের মনে করে নিয়ে যাওয়ার অভ্যাস আছে আর কি। সাউথ সুদানে 1.5 কোটি মানুষ, এদের 5 কোটি, কেনিয়াতে 7 কোটি, তানজানিয়াতে আছে, এই আশেপাশে বিশাল মার্কেট আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পূর্ব আফ্রিকার দেশ ইউগান্ডাতে আছি, আর আমার সাথে আছেন 2025 সালে এসে যিনি বাংলা ভাষাভাষী মানুষদের জন্য নতুন করে ইউগান্ডাকে আবিষ্কার করেছেন, মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই। তো জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পার্টে হচ্ছে আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে, আপনারা অনেকেই হচ্ছে আমার ইউটিউবে কমেন্টস করেন অনেক কিছু জাহিদ ভাইয়ের কাছ থেকে জানার জন্য এবং আদারওয়াইজ অন্যান্য মানুষজনের কাছ থেকে জানার জন্য। তো আমি প্রথমেই হচ্ছে জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু এক কথায় যদি জানতে চাই, ভাইয়া ইউগান্ডার ফিউচার কি আসে? তো এক কথায় বলা মুশকিল, ফিউচার ভালো। ভালো বলার পেছনে অনেকগুলো কারণ আছে। আগামী 25-30 বছরের যে প্রেডিকশনগুলো আছে, অনেকগুলো প্যারামিটার আছে। জনসংখ্যা বৃদ্ধি, জিডিপি বৃদ্ধি, গ্রোথ, দেন হচ্ছে ইয়াং পপুলেশন কত পার্সেন্ট একটা দেশের, এই সবগুলো আসলে অনেকগুলো, এই সবগুলো প্যারামিটার আসলে যোগ করে, যে কারণে আমি যদি জমির কথা বলি, এখানে সস্তা জমি কিছুটা আমাদের দেশের তুলনায়, সস্তা জমি কম্বোডিয়াতেও পাওয়া যাবে, সস্তা জমি আর্জেন্টিনাতেও পাওয়া যাবে। এই সবগুলো প্যারামিটার চিন্তা করে তারপরেই আসলে উগান্ডা চুজ করা। তো আমরা হচ্ছে এখন আপনার কাছ থেকে ধরেন মানুষজনের যে কোশ্চেনগুলো, মানুষ যারা ইউগান্ডাতে আসতে চায়, বেসিক্যালি এগ্রিকালচার নিয়ে কাজ করতে চায়, মানুষের হিউজ আগ্রহ এই বিষয়ে। তো আপনি যেহেতু একটা ধাপ পার হয়েছেন, এখানে মোটামুটি থাকার মতো একটা জায়গা আপনার হয়েছে, তো সেক্ষেত্রে যেই ধাপগুলো পার হয়েছেন, আই হোপ এই জিনিসগুলো যদি আপনি একটু শেয়ার করেন জাস্ট, তাইলে হয়তো মানুষ উপকৃত হতে পারে। যেমন একটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন মানুষ আমাকে বেশিরভাগ সময় করে যে, উগান্ডায় এগ্রিকালচার বা ট্যুরিজম টাইপ কোম্পানি যদি আমি শুরু করতে চাই, মানে তার প্রসেসটা কি, রেজিস্ট্রেশন প্রসেসটা কি, মানে এই জায়গা থেকে যদি আমি শুরু করি, প্রথমে তো আপনাকে আসার পর রেজিস্ট্রেশন যেটা, এটা আসলে এখানকার লিমিটেড কোম্পানি লাইসেন্স করতে হয়, যে কোনো একটা ল এজেন্সিকে ধরে করলে ভালো। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা তার 2% সরকারকে ট্যাক্স প্রথমে দিয়ে দিতে হয়। যেমন আমি যদি বলি $1,00,000 কেউ তার ওয়ার্কিং ক্যাপিটাল হয়, পেইড আপ ক্যাপিটাল হয়, তার 2% দিতে হয়। আসলে এই কোশ্চেনগুলো যাওয়ার আগে আসলে প্রথমেই চিন্তা করা উচিত একজন মানুষের তার বাজেটটা কত, মানে উগান্ডাতে এসে তার বিনিয়োগের পরিমাণ কত, বিনিয়োগ সক্ষমতা কত। আচ্ছা, আমরা বাজেটে যাচ্ছি, এই প্রশ্নটা আসবে, আমরা আগে প্রসেসগুলো জানি। প্রসেস, এটা ভিজিট ভিসায় আসতে হয়, তারপরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়। ওয়ার্ক পারমিট আগে ইজি ছিল, এখন মানে অনেকগুলো পেপারস চাই। এই সবগুলো পেপারস 100% রেডি করে দিতে আমারই 6 মাস লেগে গেছে। আমি গত পরশুদিন ওয়ার্ক পারমিটটা আমার পাসপোর্টে লাগালাম আর কি। আরও 2 মাস আগে হয়েছে, বাট একটু এখন লাগালাম আর কি স্পেশাল। সো প্রথমে 3 মাসের ওরা ভিজিট ভিসা দেয়, এরপরে সেই ভিজিট ভিসাটাকে আর একটু 2 মাস এক্সটেন্ড করা যায়, তারপরে আরও একবার অ্যাপ্লাই করলে 1 মাস এক্সটেন্ড করে ওরা। হ্যাঁ, এবং বাট প্রবলেম হচ্ছে ভিজিট ভিসায় কেউ যদি এখানে কাজ করে এবং ইমিগ্রেশন পুলিশ যদি তাকে কাজ করা অবস্থায় ধরে ফেলে, তাহলে জেল হয়ে যাবে বা ডিপোর্ট করে দিবে। তো যেটা করতে হয়, যারা সিরিয়াসলি বিজনেস করতে চান, আসার পরে এক্সটেনশন একবার করে নেওয়ার পরেও আমার মনে হয় যে স্পেশাল পাস করে নেওয়া ভালো, যেটা হচ্ছে 4 মাসের জন্য 3 মাসের জন্য দেয়। এই স্পেশাল পাস $400 আর কি।
স্পেশাল পাসে অনুমতি আছে কাজ করার। আবার অনেকে এরকম একটু অতি বাঙালি বুদ্ধি, অনেকে অনেক রকম ভাবে যে ঠিক আছে আমি তো 3 মাসে ভিসা নিয়ে আসবো, তারপর আর 2 মাস এক্সটেন্ড করে নিব, 1 মাস এক্সটেন্ড করে নিব, এইভাবে 6 মাস গেল। তো এইভাবে যদি 6 মাস যায়, তারপরে আমি আবার একটু কেনিয়া যাব, কেনিয়া থেকে আবার 3 মাসে ভিসা নিয়ে ঢুকবো। সমস্যা হচ্ছে এভাবে আপনি বিজনেস করতে পারবেন না, আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে দেবে না। ব্যাংক অ্যাকাউন্ট করবেন তারপরে, এবং উগান্ডার ব্যাংকগুলো আপনাকে পুরো তথ্য দেবে না, আগে অ্যাকাউন্ট করবেন, তারপরে গিয়ে যখন টাকা ঢুকবে, টাকা তুলতে যাবেন, তখন বলবে যে তোমার ওয়ার্ক পারমিট ছাড়া তোমাকে টাকা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা একটু প্রসেস বাই প্রসেস যদি আসি ভাইয়া, তাহলে রেজিস্ট্রেশন গেল, তারপরে আমি বিজনেস রেজিস্ট্রেশন করছি, এবার আমি আমার বিজনেসের নামে হচ্ছে ল্যান্ড কিনবো, এটা একটা বড় কোশ্চেন, কারণ আমরা জাস্ট এগ্রিকালচার নিয়ে আলোচনা করব। তো ল্যান্ড কেনার ক্ষেত্রে মানে প্রসেসগুলা কি? আমরা জানি হচ্ছে একটা লিজ আর একটা হচ্ছে ল্যান্ড কেনা। এখন দুইটার উগান্ডার আইন অনুসারে, উগান্ডার আইন অনুসারে বিদেশিরা কখনোই জমি কিনতে পারে না, লিজ নিতে পারে। এখন লিজ তো সরকারি জমি নিতে পারে, মানে ব্যক্তি মালিকানাধীন জমিও নিতে পারে। সরকারি জমি নেয়ার মতো যে জমিগুলো আছে অলরেডি চাইনিজরা নিয়ে ফেলছে, ইন্ডিয়ানরা নিয়ে ফেলছে, ওইখানে আসলে খুব একটা চেষ্টা করে আমার মনে হয় না যে খুব বেশি লাভ হবে। ব্যক্তি মালিকানাধীন জমি, এটা লিজ নেওয়া যেতে পারে 99 বছরের জন্য। যদি কেউ কেনার প্ল্যান করে তাহলে সে কোম্পানি করতে পারে, যে কোম্পানি দুইভাবে করতে পারে, একটা হচ্ছে 100% মালিকানা নিজের নামে করতে পারে, আর একটা হচ্ছে যে উগান্ডার একজন পাসপোর্টধারী কাউকে পার্টনার নিতে পারে। যদি উগান্ডার পাসপোর্টধারী কাউকে নিতে পারে তাহলে সে জায়গাটা কিনতে পারবে। এখন পাসপোর্টধারী ব্যক্তি যদি পরবর্তীতে গিয়ে কোনো রকম মামলা করে যে না আমাকে সে প্রফিট বুঝে দিচ্ছে না, ইয়ে করতেছে না, তখন আপনি বিপদে পড়ে যেতে পারেন, আমার সন্দেহ আর কি। আমি এটা মানে ধরে নেওয়া ভালো যে সমস্যা হতে পারে। সো আর যদি 100% নিজের নামে করা হয়, সেক্ষেত্রে জমি লিজ চুক্তি করে নিয়ে সেটা আবার বিক্রয় চুক্তি করে নিতে হলে ভালো হয়, যে ওইটার ভিতরে একটা কন্ডিশন নিয়ে করে নেওয়া যায়। আমরা যদি 5 বছর বা 7 বছর পরে যখন আমরা লাইসেন্স বা উগান্ডার পাসপোর্ট পেয়ে যাব, উগান্ডার পাসপোর্ট পেতে মোটামুটি ফর্মালি 10 বছর লাগে। উগান্ডার পাসপোর্ট পাওয়ার দুটো উপায়, একটা হচ্ছে এখানকার কালো মেয়েকে বিয়ে করা, অথবা 10 বছর লিগালি টানা কনজিকিউটিভ 10 বছর ওয়ার্ক পারমিট কন্টিনিউ করা। এরপরে অ্যাপ্লাই করলে পাসপোর্ট দিতে পারে, দিয়ে দেবে এরকম না, দিতে পারে। সম্ভবত গত বছর মাত্র 6 জনকে অ্যাপ্লাই করলাম দিয়ে দিল, বিষয়টা এরকমও না। হ্যাঁ, মানে লিজ নিয়ে 99 বছর লিজ নেওয়া, সাথে হচ্ছে বিক্রয় চুক্তিটা করে নেওয়া। বিজনেস রেজিস্ট্রেশন করলাম, আমি হচ্ছে জমি লিজ নিলাম, তারপরের প্রশ্ন হচ্ছে আমি এখন ব্যাংকে একটু ট্রানজ্যাকশনটা করতে হবে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়মটা কি বা কত টাকা খরচ হয়? এখানে একটু ফানি ব্যাপার, যেটা হচ্ছে যে ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলবো, বেশিরভাগ ব্যাংকই ওয়ার্ক পারমিট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেবে না। এখন ব্যাংক অ্যাকাউন্ট আমি যখন খুলতে যাব, তখন সে ওয়ার্ক পারমিট যখন খুলতে যাব, তখন সে বলবে যে আমি যে এগ্রিকালচার করি, তাহলে তোমার জায়গার কাগজপত্র কই? আচ্ছা, জায়গার কাগজপত্রে তুমি যে জায়গা কিনছো, সেই জায়গা বা লিজ নিছো, সেই জায়গা তোমার কী করছো সেগুলো ছবি দাও, ভিডিও দাও। যেমন আমাকে এগুলো দিতে হয়েছে, ট্রাক্টর এই সেই এগুলো দিতে হয়েছে। এখন জায়গা কিনতেই যদি একজনের $50,000 লাগে, এবং সে জায়গা কিনতে গেল $50,000, তা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। ওয়ার্ক পারমিট ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে দেবে না। আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুলে আমি টাকাটা নিয়ে আসবো কীভাবে? মানে একটার সাথে কনফ্লিক্ট করে। বাংলাদেশে যেরকম আমাদের বিদেশি বিনিয়োগ আসলে যেরকম দুনিয়া ঘুরে মরে, তারপরে কান্নাকাটি করে বিনিয়োগ বোর্ডের সামনে গিয়ে, অনেকগুলো ডিপার্টমেন্টে ডিস্টার্ব করে, আমার তৃতীয় বিশ্বের দেশগুলো এইরকমই আর কি, সমন্বয়হীনতা। যেটা আমাকে এটা নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। এই যে কন্ট্রাডিক্টরি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়ার্ক পারমিট ছাড়া খুলতে দেবে না, আবার ওয়ার্ক পারমিট খুলতে গেলে এইরকম করতে হবে। সো ওয়ার্ক পারমিটটা পাওয়া একটু হ্যাসেল হয়, এটা মাথায় রাখা দরকার। ওয়ার্ক পারমিটে বছরে $2,500। দেশ গরিব, বাট এখানে সব কিছুই খরচে, হ্যাঁ, জমিদারি স্টাইল আর কি। তো এখানে এই যে কৃষিকাজ করতে আসলে তাকে সে জমিতে চুক্তিনামা কি করছে সেগুলো পেমেন্ট সেগুলো দাখিল করতে হয়, জমিতে এস্টাবলিশমেন্ট কি করছেন সেগুলোও দেখাইতে হয়। মানে আপনি সিরিয়াসলি ইনভেস্টমেন্ট করতেছেন কি। ধরেন ওয়ার্ক পারমিট হয়ে গেল, আমার জমি নেওয়া হয়ে গেল, আমরা এগুলা ওভারকাম করে ফেললাম, তারপরে হচ্ছে এখানে বেসিক্যালি যারা এগ্রিকালচার করতে আসার জন্য আগ্রহী, তারা বেশিরভাগই চায় পরিবার নিয়ে সেটেল হইতে। তো পরিবারকে কোন কন্ডিশনে আনবে এখানে? বা পরিবার ওয়ার্ক পারমিট হয়ে গেলে বাকিদের হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসায় আসে আর কি। তাদেরকে মানে যেমন আমার ওয়াইফের ওর ডিপেন্ডেন্ট ভিসা হবে, আমার বাচ্চাদের ওদের ডিপেন্ডেন্ট ভিসা হবে আর কি। ডিপেন্ডেন্ট ভিসা এডাল্টের জন্য $1,000 পার ইয়ার, আর বাচ্চাদের সম্ভবত $200 পার চাইল্ড। এটা একটু চেক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। মানে এখানকার সরকার কেউ যদি ফরেনার যারা হচ্ছে এখানে এগ্রিকালচার বেসড বিজনেস করতে চায়, তাদেরকে মানে কোনো ধরনের প্রণোদনা, ব্যাংক লোন বা এই টাইপের কোনো ফ্যাসিলিটিস দেয় কিনা যারা লার্জ? যদি প্রোডাকশন বেস হয়, যে আমরা এখানে যেটা করতেছি সেটা এক্সপোর্ট
করব, তাহলে সম্ভবত ট্যাক্স 10 বছর ফ্রি থাকবে। এটাও ভেরিফাই করতে হবে তথ্যটা, আমি আসলে এখনও এটা খুঁজেই দেখি না, খুঁজে দেখছি আর কি, বাট ভেরিফাই করা ভালো। সেই কারখানা করতে গেলে সেখানে তো আবার আরও অনেকগুলো পেপারস বা এগুলোর প্রয়োজন পড়বে আর কি। আর ব্যাংক ঋণ বা এগুলোর ফ্যাসিলিটি এখানে আসলে কম, এদেশে কম। ডেভেলপিং কান্ট্রি এগুলোর মানে ওইটা প্ল্যান নিয়ে না আসাই বেটার, নিজের ইনভেস্টমেন্টেই আগানো উচিত আমার সাজেশন যেটা। অর্থাৎ প্রথমে বিজনেস রেজিস্ট্রেশন, তারপরে ওয়ার্ক পারমিট, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পরিবার নিয়ে আসা। আই হোপ আপনারা এই প্রশ্নগুলোর আনসার আপনারা পেয়েছেন। তো আমি যদি একটু সামনের দিকে যদি যাই ভাইয়া, ধরেন কারো এনাফ ফান্ড আছে এখানে, কারো এনাফ ফান্ড আছে, সে খুব ভালো করে পরিবার নিয়ে এখানে চলে আসতেছে। ধরেন এগ্রিকালচার ছাড়া এখন সে পরিবার নিয়ে আসে, জাস্ট এখানকার যে সুন্দর আবহাওয়া, এই আবহাওয়াতে সে বসবাস করতে চায়। এটা কি আসলে পসিবল এখানে? ফান্ড থাকলে কেন সম্ভব না, বাঘের চোখ মেলে। উগান্ডার মাটি এবং পানি এগুলোর অন এভারেজ পিএইচ কিরকম? 5 to 7 অ্যাভারেজ। অ্যান্ড কোন এলাকায় বসবাস এটা ওইভাবে জেনারেলাইজ করে বলা যাবে না, এলাকা ভিত্তিক একটা চেঞ্জ আছে। যেমন আমাদের এখানকার মাটি কালো, আবার কিছু এলাকার মাটি আছে পুরোই লাল। আপনি তো ধরেন এখানে যখন আসছেন এত বড় একটা 5,000 একর একটা ল্যান্ড চুজ করছেন, তো চুজ করার ক্ষেত্রে তো আই হোপ আমার মনে হয়েছে যে আপনি উগান্ডার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় গিয়েছেন। আপনার কাছে বেসিক্যালি কি মনে হয়েছে যে মানে কোন স্কেলে বিজনেস মানে এগ্রিকালচার করলে কোন এরিয়াতে বেটার হবে? সবচেয়ে সেরা জায়গা হচ্ছে ওয়েস্টার্ন উগান্ডা, কিন্তু ওইখানে একর প্রতি 12 লাখ 15 লাখ টাকা দাম, এবং জমি পাওয়া যায় না। ওখানে সবাই অনেক ধনী, ওদিকে বৃষ্টিপাতের পরিমাণও ভালো, রাস্তাঘাটও ভালো, বাট ফান্ডের সাথে তো অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এখন এটার কোশ্চেন গত পরশুদিন একবার বলছি, সেটা হচ্ছে যে আসলে আমার বাজেট কত। ছোটোখাটো কেউ যদি ভাবে যে 25 লাখ 30 লাখ 50 লাখ টাকা দিয়ে এখানে এগ্রিকালচার ফার্ম করবে, এটা আসলে আমার কাছে ভায়াবল মনে হয় না। আমি এটার ব্যাপারে কেন নেগেটিভ, কারণ হচ্ছে একজন মানুষের এখানে আসার পরে ওয়ার্ক পারমিট এবং আদার্স লাইসেন্স মিলে বছরে $5,000 খরচ আছে। তার নিজের অন্তত $500 $500-700 মিনিমাম প্রতি মাসে খরচ আছে যদি সে সিঙ্গেল হয়। হ্যাঁ, আমরা বিদেশি, আমরা বস্তি দিকে থাকতে পারবো না, অ্যাটলিস্ট একটা সেফ জায়গায় বা একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। 50 লাখ টাকা যে নিয়ে আসবে তার 20 লাখ 15 থেকে 20 লাখ টাকা জায়গা খুঁজে বের করতে করতে শেষ হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম না যে কেউ জায়গা রেডি করে নিয়ে বসে আছে, আসবে আর হাতে তুলে দেবে, জায়গাটা খুঁজতে হবে। এবং যদি এখানে যে পরিমাণ ইনভেস্ট পার্সোনাল কস্টিং সারভাইভ করার জন্যে প্রথম 3 বছরে একটা এগ্রিকালচার বিজনেসে লাভ বের করে নিয়ে আসা অনেকটা কঠিন। গোছায় তুলতে 3 বছর লেগে যায়। ধরে নিতে হবে যে 3 বছর আমি ইনভেস্ট করে যেতে হবে, তারপরে আমি প্রফিট বের করতে পারবো। এটা রিয়েলিটি। অনেকে অনেক বাড়ায় বলবে, অনেকে পজিটিভ কথা বলবে, নেগেটিভ কথাগুলো বিবেচনা নিয়ে আগালে, মানে আর্মিরা যেটা বলে যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ আর কি। কেউ যদি অল্প বাজেটে আসে, ছোট ফার্ম করতে চায়, ছোট ফার্ম বলতেও এখানে মোটামুটি 200 একরের একটা ফার্ম না করলে সে সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে 200 একর হলে সে অন্যান্য খরচ বাদ দিয়ে সেটেল হয়ে বসতে পারবে। সার্ভাইভ করার জন্য বিদেশে না, সার্ভাইভ করার জন্য বিদেশে আসা উচিত না, ডেভেলপ করার জন্য আসা উচিত। সার্ভাইভ করলে দেশে সার্ভাইভ করাটা ইজি তুলনামূলক। তো এখানে 200 একর জমি যদি কেউ কিনতে চায়, এটা আবার শহরের কাছাকাছি হতে হবে। কেন শহরের কাছাকাছি হতে হবে? 200 একর খুব বেশি বড় জমি না, ছোট জমি, এবং এই জমিটা এই দেশের পরিমাপে ছোট জমি, এবং এই ছোট জমিটা শহরের কাছাকাছি না হলে যে পরিমাণ সে উৎপাদন করবে, সেই উৎপাদনটা সে শহরে পাঠাবে কীভাবে? এখানে পরিবহন খরচ অনেক বেশি, পরিবহন খরচটা। হ্যাঁ, তো এই পরিবহন খরচটা যদি বেশি হয়, তাহলে তাকে ট্রাক ভাড়া নিতে হবে, সেটা শহরে পাঠাতে হবে। দূরত্ব কম হলে তার ভাড়াটা পরিবহন খরচ দিয়ে সে পোষাইতে পারবে। সো 200 একর ফার্ম শহরের কাছাকাছি হলে তখন তার বাজেটটা বেড়ে যাবে, কারণ হচ্ছে যে শহরের কাছাকাছি জমিগুলো দাম বেশি। অনেকে বাংলাদেশে চমকে যাচ্ছে যে 5,000 একর জমি, উগান্ডার পার্সপেক্টিভে 5,000 একর জমিটা হচ্ছে একটা মিড লেভেল ফার্ম। 30,000 40,000 একরের ফার্ম আছে ইন্ডিয়ানদের। তো আমরা মানে 5,000 একর নিচে অনেক কিছু করে ফেলছি, বিষয়টা এরকম না। হ্যাঁ, এটা একটা অ্যাভারেজ ফার্ম আর কি। তো 200 একর ফার্ম, এটা শহরের কাছাকাছি হতে হবে। শহরের কাছাকাছি যদি 200 একর একটা ফার্ম নিতে চাই, যদি আমি 5 লাখ টাকা একর ধরি, অ্যাটলিস্ট 7 মিলিয়ন, দ্যাট মিনস 2.5 থেকে 3 লাখ। এখন তারপরে ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপার আছে। এদেশের জমি সবই পতিত। হ্যাঁ, এই কদিন তো ঘুরে এখানে বুঝছো যে এটা পুরোটা জঙ্গল ছিল, এখানে পুরো ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করতে হবে। এই যে ল্যান্ড ডেভেলপমেন্টের খরচ কিন্তু অনেক বেশি পড়ে। হ্যাঁ, একটা এক্সকেভেটর কিনা সারাদিন তাকে চালাতে হবে, এই ল্যান্ড তৈরি করতে 2 বছর লেগে যাবে আমাদের। সো ল্যান্ড ডেভেলপমেন্টের খরচ আছে। 200 একর জমি, এটা আমার ধারণা যদি সে লোয়েস্টও যায় তাহলে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা পড়বে। এখন 4 লাখ টাকা যদি হয় তাহলে 40 লাখ টাকা সে জমি, 200 একর জমি মোটামুটি 80 লাখ টাকা পড়তেছে। হ্যাঁ, ওইখানে নিজের থাকার ঘর করে বসতে না, হিসাবটা মনে হয় ভুল হয়েছে।
4 লাখ টাকা করে যদি একর হয়, হুম। এটা কি বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকায় 4 লাখ করে হইলে আপনার 200 একরে 8 কোটি টাকা আসতেছে। ওকে, আচ্ছা। আচ্ছা, না, চেক করা উচিত। 8 কোটি না, 80 লাখ হওয়া উচিত। 8 কোটি আপনার 4 লাখ করে 80 মিলিয়ন, ইয়া। এখন যদি সস্তা জমি খুঁজতে যাই তাহলে আছে। তো এখন ফ্যাক্ট হচ্ছে, আমার বলার যেটা বিষয় সেটা হচ্ছে যে তারপরে ওখানে ঘরদর করে বসতে বসতে আরও 50 লাখ যাবে। সো যদি 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 সে 2 লাখ টাকা একরও জমি পায়, যেটা পাওয়া এখন টাফ, মাসাকার দিকে যদি গিয়ে 2 লাখ টাকা একর পায় তাহলে মনে হয় 4 কোটি টাকার মতো পড়ে। সো 200 একর জমি নিয়ে যদি কেউ আসতে চায় এখানে, মোটামুটি 10 কোটি টাকার একটা বাজেট নিয়ে তাকে আসতে হবে। আচ্ছা, এখানে ধরেন আমি জমি নিলাম, হয়ে গেল কথার কথা। এখন তো ধরেন আমাকে এখানে চাষবাস করতে হবে, এই ধরেন ধাপগুলা পার হয়ে গেলাম। এখন ফসল চোষ করার ক্ষেত্রে আমি এখানে আসার পরে দেখলাম আপনার ওয়ার্কাররা দুপুরবেলা হচ্ছে বিনস আর সুজি টাইপের একটা কিছু খাচ্ছে। তো আমি যে জিনিসগুলো আসলে উৎপাদন করবো এগুলো সেল করবো কোথায়, বা আমার মার্কেটটা আসলে কোথায়? মার্কেট এখানে লোকাল মার্কেটটা খুব একটা খারাপ না, ভালো। আমি কি উৎপাদন করতেছি, যদি লার্জ স্কেল ফার্মিং হয় তাহলে যদি আমি এখানে সয়াবিন করি তাহলে মানে আমি এখান থেকে লোড দেবো, সরাসরি এখানকার ফ্যাক্টরিতে সেল করে দিব। লার্জ স্কেলে ফ্যাক্টরির লোকজন এসে নিয়ে যাবে। হ্যাঁ, পেমেন্টও ভালো, এখানে বাকির কারবারটা, এই ঝামেলাটা নাই। আর যদি মাছ বিক্রি করতে তো দেখছই, তো কেউ যদি ফিশ ফার্মিং করে এটাও ভালো। বাজার আছে এখানে, জনগণ দ্রুত বাড়তে, বাজারটা নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ফসল চোষের ক্ষেত্রে ধরেন কথার কথা অনেকে ভাবতেছে যে বাংলাদেশে সে টমেটো, শসা এগুলা চাষ করছে, পেঁয়াজ চাষ করছে, এখানে কি এগুলা করা যাবে কিনা, বা এরা যত তরকারি আছে সব তরকারিতে পেঁয়াজ খায়। পেঁয়াজ ছাড়া ওদের কোনো তরকারি নেই বা কোনো রান্না হয় না। আর টমেটো প্রচুর খায়, পেঁয়াজ টমেটো খুব খায়। কেউ যদি আদা রসুন চাষ করতে চায়, সরি, এটার বাজার ছোট। হ্যাঁ, মানে আমাদের দেশের যে উৎপাদনগুলো, এখানকার উৎপাদনটা একটু আলাদা। অ্যান্ড কোনটা এখানে চলবে না, আমরা যদি এখানে বুটের ডাল করি, হ্যাঁ, এখানে বিক্রি করা টাফ, কারণ এটা তানজানিয়া থেকে আসে এবং আরও সস্তায় আসে। এখানে উৎপাদন করে তখন এটা পোষাবে না, যেহেতু এটা ইস্ট আফ্রিকান কান্ট্রি, ইস্ট আফ্রিকান ট্রেড ইউনিয়নের সদস্য। এখানকার শুল্কমুক্ত যাতায়াতের ব্যবস্থা আছে আর কি। কেনিয়াতে এখান থেকে মাল পাঠাবো, আমাকে বর্ডারে কোনো ট্যাক্স নাই। আমি সাউথ সুদান পাঠাবো, বর্ডারে কোনো ট্যাক্স নাই। তো এই সুবিধাটা আছে। আর এটার সুবিধার আবার অসুবিধা আছে, যে পণ্যটা এখানে দাম বেশি সেটা অন্য জায়গা থেকে যেখানে সস্তা আছে সেখান থেকে চলে আসে ট্যাক্স ফ্রি হওয়ার কারণে। তো এখানে ধরেন একটা হচ্ছে পানির সাপ্লাই কিরকম, আর আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি সাপ্লাইটা কিরকম, এই দুইটা বিষয় যদি একটু বলতেন। ইলেকট্রিসিটি, যেমন আমাদের এখানকার 20 কিলোমিটার দূরে ইলেকট্রিসিটি, আমার এখানে ইলেকট্রিসিটি নাই। শহরের কাছাকাছি যারা ফার্ম করবে তাদের ইলেকট্রিসিটি ওখানে কাছাকাছি থাকতে পারে। পানির সাপ্লাইয়ের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। ফার্মিংয়ে তো পানির সাপ্লাই নিজেকেই করতে হবে। যেমন আমাদের এখানে এখন আমরা পানির ব্যবস্থা করতে পারি না, রেইন ওয়াটার একমাত্র ভরসা। হ্যাঁ, আমরা ওই পাশে সোলার বসাচ্ছি, বাট সেই ইঞ্জিনিয়ারের পা ভেঙে গেছে, বসে আছে। সো পানির ব্যবস্থা পুরোপুরি এখন, যেমন এখানে এখন পর্যন্ত আমি শ্যালো মেশিন দিয়ে গ্রাউন্ড ওয়াটার তুলতে দেখি নাই কোথাও চাষবাসের কাজে। সো এখানে পুরোপুরি আকাশের বৃষ্টি নির্ভর চাষাবাদ ব্যবস্থা। বাংলাদেশ 50 বছর আগে যেরকম ছিল অনেকটা সেরকম। অনেক ভাইরা আছে বাংলাদেশে খুব হাই প্রোফাইল জব করতেছে, কর্পোরেটে খুব ভালো আছে। তো অনেক সময় দেখা যায় যে ওনারা আমাকে মেসেজ করে যে ভাইয়া আর ভালো লাগতেছে না, স্যুট কুট খুলে ফেলতে চাই, এখন জাহিদ ভাইয়ের মতো ফার্মিং করতে চাই। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি আপনার মতো করে এখানে আসার পরে বাস্তবতাটা কেমন হবে এটা যদি একটু বলতেন জাস্ট। এখন কৃষিকাজ তো আসলে ব্যাংকের একজন ক্যাশিয়ারের জবটা হচ্ছে রেগুলার জব, একই ধরনের সে জব করতেছে। গত 20 বছর সে পড়াশোনা করছে, 25 বছর পড়াশোনা করছে, তারপরে ব্যাংকে গিয়ে জব করতেছে। এখন উনি যদি এগ্রিকালচারে আসতে চান, যে তাহলে তাকে প্যান কোড খুলে আগে বাংলাদেশে কাজটা শিখতে হবে। কৃষিকাজ করব, দুটো গরু থাকবে, এটা খুব রোমান্টিক চিন্তা। একটা মানুষের যদি 5টা গরু থাকে, 30টা মুরগি থাকে, 3টা ছাগল থাকে, তাহলে সে কি ঈদের দিন ছুটি পাবে? ঈদের দিন কি গরু বলবে যে না আজকে আমি ছুটি, না আজকে আমি হাঁকবো না? হ্যাঁ, ঈদের দিনও আপনাকে যখন গরু মুরগি ছাগল এগুলো পালবেন তখন আপনার এটা ছুটি না। অর্থাৎ এসি রুমে বসে যখন কেউ ভাববে যে আমি এগ্রিকালচার করবো, এটা চিন্তাটা খুব রোমান্টিক চিন্তা। বাট ওই লোকটাই যখন চৈত্র মাসে গরমে ধান কাটতে নামবে, হ্যাঁ, তার চান্দি ফেটে যাবে, ওই হিট স্ট্রোকে সে মারা যাবে। কৃষক অনেক সময় মারা যায়। এখন যিনি কৃষিকাজে অনভ্যস্ত অভিজ্ঞতা নাই, উনি রাতারাতি আসলে ওই জব ছেড়ে এখানে এসে শুরু করা তার অনুচিত। তার উচিত যে 5 দিন কোনো একটা খামারে বগুড়াতে, মানে গ্রামেই কাজ করা,
কোনো একটা খামারে গিয়ে 10 দিন কাজ করা, ধান লাগানো, 2-1 বার করা, এগুলো করে ডিসিশন নেওয়া হচ্ছে যে আমি এই জবটা এনজয় করতেছি কিনা। ঠিক আছে, এই গত 2 দিন তো আমরা বৃষ্টির কারণে কি স্ট্রাগল করতেছি দেখতে পাচ্ছ। রোমান্টিক চিন্তা না এটা, এটা এটা হ্যাঁ, রোমান্টিক চিন্তা না। এখন উনি কি এখান থেকে এই সেন্টার পর মসজিদ পর্যন্ত হেঁটে যাবে নামাজ পড়ার জন্য? সো এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। তো যিনি চিন্তা করতেছেন যে জাহিদ ভাইয়ের মতো করব, জাহিদ ভাই এর মতো যদি করতে চাই তাহলে জাহিদ ভাই ঢাকার সফটওয়্যার ফার্ম ছেড়ে দিয়ে এসিটা বিক্রি করে দিয়ে, এসি ছিল, এসি বিক্রি করে দিয়ে এসি রুম টুম সব বাদ দিয়ে গ্রামে গেছে, গিয়ে 7-8 বছর এগ্রিকালচার নিজের হাতে করছি। মানে যখন ছাগল পালছি তখন পাকচং ঘাসে এমন কোনো দিন নাই যে আমার এখানে হাতের এই জায়গাগুলোতে কাটে নাই। ঘাড়ে করে যখন নিয়ে আসছি একবারে 30 কেজি ঘাসের ঘাড়ে করে নিয়ে আসছি, এই দিক দিয়ে কেটে যেত। হ্যাঁ, হাই স্লিপ গেঞ্জি পরা, ফুল হাতা হাই স্লিপ গরমের ভিতরে পরার পরেও পুরোটা গোসল হয়ে যেতাম, তারপর কোথা থেকে যেন হাতটা কেটে যেত, প্রতিদিন রক্ত বেরোতো। হ্যাঁ, ঈদের দিন যাইতে পারি নাই। হ্যাঁ, ঈদের দিন কোথাও যাওয়া যায় নাই এরকম। সো এই জিনিসগুলো প্র্যাকটিস করছি আর কি, করে দেখছি যে না ঠিক আছে আমি হয়তো সার্ভাইভ করতে পারবো। দেন আমি ওইখানে বাংলাদেশে আমাদের 40 একরের ফার্ম, আমরা এখানে আসার আগে আমরা 2.5 বছর পরিচালনা করছি, এখন তো 3.5 বছর হয়ে যাচ্ছে প্রায়। মানে বাংলাদেশে ফুল প্র্যাকটিসটা চালাইছি। কেউ যদি উগান্ডা আসতে চায় তার আসলে উচিত 3 বছর, 1-2 বছর 3 বছর বাংলাদেশে প্র্যাকটিস করা এগ্রিকালচার। যদি তার প্র্যাকটিস করাই থাকে, জানাই থাকে এবং তার যথেষ্ট ইনভেস্টমেন্ট থাকে, মিনিমাম 200 একরে শুরু করব, তাহলে আসা উচিত। 20 একর, 25 একর, 30 একরে কাজ করব, এই চিন্তা করে উগান্ডাতে এসে সার্ভাইভ করাটা টাফ হয়ে যাবে। আচ্ছা, এবার ধরেন আমি হচ্ছে আমার এই এক্সপিরিয়েন্সটা আছে, ধরেন আমি নিজেকে প্রিপেয়ার করছি, বাংলাদেশে এগ্রিকালচার করে জমিতে খেটে নিজে কালো হয়েছি এবং আমি হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে ফেলছি। এখন ধরেন এখানে আসলাম, 200 একরের একটা ল্যান্ড নিয়ে যখন আমি কাজ করবো তখন তো আমি একা কাজ করব না, তখন আমার নিশ্চয়ই জনবল লাগবে। তো আমরা অনেকেই জানি বেসিক্যালি হচ্ছে ইউগান্ডার মানুষ যে এতই ভালো, মানে ওদের ভালোর নাম্বার আমি দিতে পারতেছি না, মানে অনেক ভালো। সহজ কথা, আসলে এর বাস্তবতা কতটুকু, বা ওয়ার্কারদেরকে দিয়ে একটা আমি ওই জিনিসটা আদায় করতে পারবো কিনা? আচ্ছা, উগান্ডার মানুষ খুবই নরম স্বভাবের, কথা বললে খুবই ভদ্র ভালো মনে হবে, তারা খুবই ভালো, খুব ভদ্র। কিন্তু তাদের এটাকে কি বলবো, যে কোনো জিনিস নিজের মনে করে নিয়ে যাওয়ার অভ্যাস আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, মুরগি 2টা ডিম পারছে বা একটা মুরগি এসে এটা ধরে আমি নিয়ে চলে গেলাম, খেয়ে ফেলছি। হ্যাঁ, তো এরকম সমস্যা আছে, ভালো আছে। হ্যাঁ, ভালো আছে, আমাদের মুরগি এখনও চুরি হয় নাই। তো ফ্যাক্ট হচ্ছে যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে ডাকাতি হয়, এখানে আমি এখন পর্যন্ত ডাকাতির কথা শুনি নাই। হ্যাঁ, টুকটাক চুরি হয়। এরা যদি আজকে একবেলা খাবার থাকে তাহলে আগামীকাল কাজ করবে না, এরকম মেন্টালিটি, অলস প্রকৃতির। কিন্তু আবার কাজ করতে চাইলে, কাজ করায় নিতে পারলে এরা বাংলাদেশে 3 জনের শ্রমিকের কাজ একাই করে ফেলতে পারে। হ্যাঁ, কাজ করায় নেওয়াটা এদের সাথে একটা সমস্যা। এদের সাথে রাগী সুরে রাগ করে যদি গালি দিয়ে কথা বলা হয় তাহলে এরা মানে নেগেটিভ হয়ে যায় আর কি। সো গালি দিয়ে কথা বলা যাবে না, নরম সুরে কথা বলতে হবে, তারা নরম সুরে কথা বলবে। 2জন বাইকার যদি একজন আরেকজনকে মেরে দেয় তাহলে দুজন দাঁড়ায় হতাশা প্রকাশ করবে, তুমি এটা কী করছো, তুমি এটা কেমন করলা, এটা একটা কাজ হলো, কিন্তু মারামারি করবে না বাংলাদেশের মতো, এটা ঠিক আছে। সো এখানে চ্যালেঞ্জের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে কাজ করায় নেওয়ার দক্ষতাটুকু থাকতে হবে, হিউম্যান ম্যানেজমেন্ট স্কিল, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রচুর বাংলাদেশে আসতেছে, প্রতিদিন 5-7 জন করে আসতেছে। তো কাম্পালাতে ভাইয়েরা এই জিনিসটা বলছিল। তো এক ভাই ওইখানে কৃষি ফার্ম করতেছে, তো ভাই আমাকে একটা কথা বলছিল যে আপনি দেখেন ভাই, উগান্ডাতে এখন নতুন যারা আসতেছে তারা প্রথম যে জায়গাটাতে ঠকবে সেটা হচ্ছে জমি কেনাতে গিয়ে, যে একজনের জমি আরেকজনের সেল করে দিচ্ছে। এই জিনিসটা সত্যতা কতটুকু, বা এই ডিফিকাল্টিসটা আসলে কীরকম? এটাকে উগান্ডাকে দোষ দিয়ে লাভ আছে, বাংলাদেশে জমিতে ভেজাল আছে না। সারা বিশ্বেই যে কোনো দেশেই যান, জমিতে 2 নাম্বারই আছে। এখন উন্নত বিশ্বে যেটা হচ্ছে টার্কিতে বা ইটালিতে বা ফ্রান্সে, ওইদিকে সিঙ্গেল রেজিস্ট্রি, ওইখানে এটা 2 নম্বরে হওয়ার সম্ভাবনা কম। উন্নয়নশীল যতগুলো দেশ আছে এই দেশগুলোতে এই ঝুঁকিটা থেকেই যায়। কাজেই এখানে যখন কেউ জমি কিনতে আসবে, জমি কেনার সময় বা লিজ নেওয়ার সময় অবশ্যই লোকাল গভর্নমেন্টকে এখানে ইনভলভ করতে হবে। লোকাল গভর্নমেন্টকে এখানে LC1, লোকাল চেয়ারম্যান 1, LC1, LC2, LC3 জমির তাদের কাছে ভেরিফাই করতে হবে। লোকাল ল্যান্ড বোর্ড আছে, সেখানে জমিটা চেক করতে হবে,
কাগজটা চেক করতে হবে, এবং সেন্ট্রাল যে ভূমি অফিস এনতেবেতে সেখানে গিয়ে এই জমিটা টাইটেল আছে কি না সেটা চেক করতে হবে। টাইটেল এখানে জমিতে টাইটেল বলতে আমাদের বাংলাদেশে দলিল বলে, যে দলিল আছে কিনা, এখানে ওই একই ব্যাপার, টাইটেলটাকেই দলিল বলা যেতে পারে। টাইটেল আছে কিনা জমির। এখন যদি টাইটেল না থাকে তাহলে ওটা টাইটেল করে নিয়ে ফুল পেমেন্ট না করে টাইটেল করে তারপরে কাজ করা উচিত, তারপর সেই জমিটা নেওয়া উচিত। এবং এখানে লোকাল গভর্নমেন্ট LC1 লোকাল চেয়ারম্যান এদের কাছে গিয়ে জমিটা খোঁজখবর নেওয়া উচিত। যেমন আমি একটা 4200 একর জমি এম্বালের দিকে বুলামবুলি ডিস্ট্রিক্টে এখানে এইদিকে পাইছিলাম, কথাবার্তা সব ঠিক, আমি কাগজও পাইছি, টাইটেল ক্লিয়ার টাইটেল পেপার পাইছি। হ্যাঁ, সো এটা আমি এই টাইটেলটা পাঠাইছিও, টাইটেল ভেরিফাই করছি, সেটাও ঠিক আছে। পরদিন ওখানে গিয়ে ওখানকার LC1কে খুঁজে বের করছি, লোকাল কমিউনিটির লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস যখন করছি তখন দেখছি যে এই জমিটা সরকার অলরেডি যারা ল্যান্ডস্লাইডে মানে বাস্তুহারা তাদেরকে অ্যালোকেট করে দিছে। এবং তাদের সাথে গিয়ে যখন দেখা করছি যে কারা এটা, তারা বলছে যে এই জমিটা তো আমাদের, আমাকে বিক্রি করার আগে সেই জমিটা সে আরেকজনের কাছে বিক্রি করছে। তো আমি একা গিয়ে ওখানে এলাকায় 2 দিন ঘোরাঘুরি করে, লোকালি ঘোরাঘুরি করে কিছু লোকজনের সাথে 2 জন লোককে খাওয়া দাওয়া করায় তারপর এই নিউজগুলো বের। তো আসলাম, উগান্ডার লোক খুব ভালো, সব কিছু চেক করলাম, লোকাল গভর্নমেন্ট এবং এই সবগুলো জায়গা থেকে ভালোভাবে চেক করে তারপরে নেওয়া উচিত। উন্নয়নশীল যে কোনো দেশেই এই সমস্যা হতে পারে। এখানে কি আসলে সব ধরনের ইকুইপমেন্ট কি আসলে অ্যাভেলেবেল আছে বা পাওয়া যায়, বা কোথা থেকে সংগ্রহ করতে হয়, বা এই জিনিসটা কীভাবে? এই জন্যই বললাম যে সেটা হচ্ছে পরিবহন খরচ অনেক বেশি। প্রথমে যেটা বললাম যে ছোটো ফার্ম পরিবহন খরচ যেটা বেশি, যখন এখানে নিয়ে আসতে সরকারি থেকে এখানে নিয়ে আসতে আমাদের 10,000-12,000 টাকা ট্রাক ভাড়া লাগে একটা ট্রিপে। সো প্রত্যন্ত এলাকায়, এখন আমি প্রত্যন্ত এলাকায় আছি, যেহেতু লং টার্ম প্ল্যান 10 বছর 15 বছর পরে এটা প্রত্যন্ত এলাকা থাকবে না। আমরা এত ভেতরে আসছি কারণ হচ্ছে বড় জমি দরকার ছিল আমাদের, দামে যেন একটু কম পাই। বড় প্রজেক্টের ক্ষেত্রে প্রোডাক্ট তো অ্যাভেলেবল আছে, মাঝে মাঝে আমাদেরকে কাম্পালা থেকে জিনিস নিয়ে আসতে হয়। লোকজন পরিচিত হয়েছে, তাদেরকে ফোন দেই, টাকা পাঠায় দেই, ওরা বাসে মালটা দিয়ে দেয়, পরদিন সকালে আমরা এখানে বাস থেকে মালটা নিয়ে নিই। কেউ যদি এক্সপোর্ট পর্যন্ত যাইতে চাই, বা আপনার যদি ধারণা থাকে এই বিষয়ে, যদি একটু বলতেন যে আপনি একটা পোস্ট করছিলেন যে এক্সপোর্টের জন্য এই পেপারসগুলো লাগে, বা এক্সপোর্টে যাইতে গেলে মোটামুটি কোন ধরনের ডিফিকাল্টিজ বা এগুলা ফেস করা লাগতে পারে, এই বিষয়ে যদি কি এক্সপোর্ট করবে সে, লাইক ধরেন এগ্রিকালচার, লাইক মিট আমরা এক্সপোর্ট করলাম, বা ফিশ, এই ক্ষেত্রে যদি। আচ্ছা, আর এক্সপোর্টের মার্কেটটা কোথায়, মানে নিয়ারেস্ট কান্ট্রিগুলো নাকি একেবারে ধরেন ইউরোপ, আমেরিকা অর মিডল? গত 3 মাস আগে সম্ভবত প্রথম একটা মিট ডেলিভারি একটা কনসাইনমেন্ট আর কি সৌদি আরবে গেছে। ইউরোপে এখান থেকে মিট রপ্তানি করা খুবই টাফ হবে, কারণ হচ্ছে যে আফ্রিকা থেকে তারা প্রোডাক্ট নিতে চাইবে না রোগ শোকের কারণে। আফ্রিকাতে রোগ নিয়ে মিডিয়াতে একটা ধারণা আছে যে এদের গরু বা এদের পশুতে প্রচুর রোগ হবে। আর ACC মার্কেট যেটা, সেটা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ওদের থেকেই ওরা ম্যাক্সিমাম মিটটা নিয়ে আসে। সো নতুন মার্কেটে আমরা যখন ঢুকতে যাব তাহলে আমাকে খেলতে হবে কোয়ালিটিতে এবং প্রাইসে, স্ট্যান্ডার্ড মেনটেন করে যাইতে হবে। ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে এখান থেকে পসিবল কিনা। হ্যাঁ, আচ্ছা, আর্জেন্টিনা থেকে একটা প্রোডাক্ট যাচ্ছে, সেটা শিপে যাচ্ছে, ওদের সিপোর্ট আছে। উগান্ডার কি সিপোর্ট আছে? তাহলে এখান থেকে আমি যদি একটা ট্রেলার বড় ট্রাক যদি আমি মুম্বাসে পাঠাতে চাই, আমাকে $1500 পে করতে হবে সরোটি থেকে। কেন $1500? এটা আসলে কম, সস্তা। কী কারণে? $7,000 করে মুম্বাসা বন্দর থেকে সাউথ সুদান পর্যন্ত একটা ট্রেলার যায়। এটা হচ্ছে ট্রাক ভাড়া সব খরচ মিলে এটা $7,000 মতো একটা চুকে দেওয়া আর কি, যে আমি এটা ওখানে পৌঁছায় দেবো এই দামে আর কি। সো এখানে যে ট্রেলারগুলো ওদিকে যায়, লরিগুলো যায়, লরির ওয়ার্ডটা খুঁজতেছিলাম আর কি, লরি যায়, ওই লরি ফেরত আসে। মানে সাউথ সুদানে মাল ঢোকে প্রচুর, ইম্পোর্ট হয়, কিন্তু সাউথ সুদান খুব অল্প মাল এক্সপোর্ট করে। সো ওই যে ফাঁকা লরিগুলো যাচ্ছে, ওইটাতে আমরা এখান থেকে $1500 পাঠাতে পারবো। কিন্তু $1500 বাংলাদেশি টাকা কত টাকা হয়? এখন আমি একটা প্রোডাক্ট উৎপাদন করতেছি ঠাকুরগাঁয় রানী শঙ্কলে, ওখান থেকে আমি একটা বড় ট্রাক পাঠাবো 60 থেকে 70 80 সর্বোচ্চ একটা লরি, তার মানে হাফ প্রাইসে আমরা সমুদ্র বন্দরে পৌঁছে দিতে পারতেছি। সো এখান থেকে আমরা যে প্রোডাক্টটা দেশের বাইরে, এখানকার থেকে বাইরে পাঠাবো, এখানে মিট প্রাইস কত? গরু মাংসের দাম 15,000-16,000 শিলিং। 16,000 শিলিং মানে হচ্ছে 545 টাকা। 545 টাকা। আচ্ছা, ইন্টারন্যাশনালি মিট কত টাকা দামে বিক্রি হচ্ছে? $4। সো এখানে প্রাইসে পারা যাচ্ছে না। সো এখান থেকে মিট রপ্তানি করতে গেলে আশেপাশে দেশগুলোতে, সাউথ সুদান যেমন এখানকার যে হাট আছে, আশেপাশে হাট আছে, এখান থেকে সাউথ সুদানে মাল যায়, পশু যায়, গরু ছাগল এগুলো যায়, দুম্বা যায়, এখান থেকে কেনিয়াতে পাঠানো যাবে।
আর ইউরোপের চিন্তা করে পশুপালন না করে এখানকার লোকাল মার্কেটে চিন্তা করাটা বেটার আমার ফাইন্ডিংস। কারণ হচ্ছে এইখানে বিশাল বাজার। সাউথ সুদানে 1.5 কোটি মানুষ, এদের 5 কোটি, কেনিয়াতে 7 কোটি, তানজানিয়াতে আছে, এই আশেপাশে বিশাল মার্কেট আছে। এখানেই প্রায় 10-15 কোটি লোক, 10 কোটির কাছাকাছি লোক। তো এই বাজারেই বেচে আমাদের শেষ করা যাবে না। এবং আমাদের বাংলাদেশের তুলনায় এরা মাংস প্রচুর খায়। আর যেহেতু ইয়াং জনসংখ্যা 72%, দ্রুত বাড়তেছে, মিডল ক্লাস দ্রুত রাইজ করবে আগামী 15-20 বছরে। এগ্রিকালচার কিন্তু মানে যেমন ট্রেডিং বিজনেস, কেউ একজন আসলো ইলেকট্রনিক্স ব্যবসা করতে চাচ্ছে, সে খুব ফাস্ট গ্রো করতে পারবে, বিনিয়োগ করবে, বাড়াবে। কিন্তু এগ্রিকালচারে আমি একটা ফসল লাগাইছি, আমি যদি এই একটা গাছ লাগাইলাম, আজকে একটা সেগুন গাছ আজকে ধরো এখানে লাগালাম, ওর গোড়ায় যদি আমি 3 কোটি টাকা ঢালি, ও বলবে যে আমি 20 বছরের গ্রোথ আমি 3 মাসে চাই তোর কাছ থেকে, ও দিতে পারবে? পারবে না। সো এগ্রিকালচার মানে সিজন বাই সিজন। সো আমি এখানে পশু পালন করতেছি, এটা একটু লং টার্ম। যেহেতু আমি প্রথমে মেনশন করছি যে আপনি সারা ইউগান্ডা চষে বেরিয়েছেন, তো আপনি যদি একটু আইডিয়া দিতেন, ধরেন কাম্পালা থেকে, রাজধানী শহর কাম্পালা থেকে নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার্সের ভিতরে, ধরেন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ওই এরিয়াতে ল্যান্ড, যেমন আমি একটু মেনশন করি, জাহিদ ভাইয়ের যে ফার্মটা আছে ফ্রেশি ফার্ম, এটা রাজধানী শহর কাম্পালা থেকে 315 কিলোমিটারের চাইতে বেশি দূরে। এই এখন যেখানে বসে আছে এটা 390 কিলো। আচ্ছা, 390 কিলোমিটার দূরে আমরা আছি। তো আপনারা নিশ্চয়ই এত রিমোটে আসতে চাইবেন না, বিকজ 5,000 একরের মতো ল্যান্ড আপনাদের দরকার নাই, হয়তো 200 একর বা সামথিং লাইক। তো ভাইয়া, ওই 100 কিলোমিটারের ভিতরে ল্যান্ডের প্রাইসের যদি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া যদি আপনি গড়ে 2 থেকে 3 লাখ যদি কৃষি জমি হয়, মানে প্রস্তুত করা জমি যেটা, নাকি? না, প্রস্তুত করা ওইভাবে পাওয়া যাবে না। যেটাই নেওয়া হোক, এরা তো আসলে ড্রেনেজ সিস্টেম বানাইতে হয়, এটাই তো জানে না। সো ওইটাকে আবার ডেভেলপমেন্টে কিছু কাজ করতেই হবে। পার একর জমিকে মানে কৃষি জমিতে কনভার্ট করার জন্য বা প্রস্তুত করার জন্য আবার পার একরে কেমন টাকা খরচ হইতে পারে? এখন ওটা জমির ধরনটা কীরকম সেটার উপর ডিপেন্ড করতেছে। কাম্পালা থেকে 100 কিলোমিটারের মধ্যে সমতল জমি খুব কমই পাওয়া যাবে। আচ্ছা, ম্যাক্সিমাম জমি চারদিকেই পাহাড়ি হবে, হালকা পাহাড়ি টিলা ধরনের হবে, পানি নিষ্কাশন ঠিকঠাক থাকবে। আপনি কি কোনোভাবে এগ্রিকালচারে বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে কি কোনোভাবে ডিমোটিভেট করছেন? আমার এখানে আসার আগে 10 বছরের প্রস্তুতি ছিল। আমি 2014 সাল থেকে প্ল্যান করতেছি। হ্যাঁ, যেমন আমরা গত 2 বছর আগেও, গত বছরও 2 বছর আগেও আমরা কিন্তু আমাদের বাগানে, আম বাগানে রসুন চাষ করছি, আদা চাষ করছি, পেঁয়াজ করছি। কেন করছি? তো এখানে যাকে নিয়ে আসবো, শহীদুল, ও যেন এটা শেখে, ট্রায়াল দেওয়া। হ্যাঁ, আমরা অ্যাভোকাডো গাছ নিয়ে আসছি, এখানে যে কাজগুলো করবো সেগুলো আমরা ওখানে প্র্যাকটিস করছি এবং গত 10 বছর পড়াশোনা করছি। এখন যেমন আমরা এখন যে জায়গাটাতে আছি, এর পাশে এলাকাটা হচ্ছে কারামোজা এলাকা। তো কারামোজাদের গরুর রক্ত খাওয়ার অভ্যাস। কারণ কারামোজা কোনো কর্মীকে যদি আমি এখানে গরুর দেখাশোনার দায়িত্ব দিই, ওকে কবে সময় ঢুকায় প্রতিদিন গরুর রক্ত খাবে। এই যে ইনফরমেশন, হ্যাঁ, এই ইনফরমেশনটা না জেনে কেউ যদি এসে কাজ শুরু করে এখানেই, সে তো সো একটা হচ্ছে একদিকে থাকবে সম্ভাবনা, যে আসুক মার্কেটিংয়ের যে ভাষা আছে, সোয়াট অ্যানালাইসিস করতে হবে, স্ট্রেংথটা কী। যেন আমাদের স্ট্রেংথ, আমাদের ফান্ড ভালো, আমরা ম্যানেজ করতে পারবো, এটা আমাদের স্ট্রেংথ। গত 10 বছর আমরা 10-12 বছর প্রস্তুতি নিচ্ছি, এটা আমাদের স্ট্রেংথ। উইকনেস কি? আমাদের এই যে ট্রান্সপোর্ট, এটা উইকনেস, এটা আমি কীভাবে সলভ করবো। হ্যাঁ, অপরচুনিটিগুলো কী আছে? অপরচুনিটি আছে যে আমি এখন এখান থেকে আমাদের কাম্পালা হচ্ছে 390 কিলো, নাইরোবি 700 কিলো, 600 কিলো হচ্ছে জুবা। 3টা দেশের রাজধানীতে বসে আছি, মানে কমিউনিকেশনের মাঝখানে বসে আছি আমি। এই 3 দিকে আমি ধরতে পারতেছি। ইয়াং জনসংখ্যা এই যে গ্রো করবে যেটা, এবং রিয়েল এস্টেট মানে জমির দাম চক্রবৃদ্ধি হারে বাড়বে, হ্যাঁ, এগুলো হচ্ছে অপরচুনিটি। তো এই অ্যানালাইসিসটা করা দরকার। যে কোনো প্রজেক্ট করতে গেলে তার ফিজিবিলিটি স্টাডি করা দরকার, যে আমি আসলে এটা করতে পারবো কিনা। সো খুব মানে আমি ঝোঁকের মাসায় হুজুগে পড়লাম। হ্যাঁ, এখন শুধু পজিটিভ নিউজগুলোই নিলাম, তাহলে তো যে নেগেটিভ নিউজগুলো আছে, তাহলে এই যে সেগুলো আমাকে হিসেবে নিতে হবে, অবশ্যই হিসেবে নিতে হবে। এখন অনেকে মনে করতেছে গালি খাচ্ছি ইদানিং, সেটা হচ্ছে যে আমি এতদিন উগান্ডা নিয়ে এত পজিটিভ কথা বলছি, এখন কেন নেগেটিভ কথাগুলো বলতেছি। কারণ দেখতেছি যে $5,000, $10,000, $20,000 নিয়ে এসে একজন এগ্রিকালচার করতে চাচ্ছে, উনি তো পারবে না। ওনার তো এখানে হচ্ছে যে পরিমাণ এনাফ ফান্ড থাকা দরকার, সেই ফান্ড যদি না থাকে, তাহলে উনি তো পুরো বিনিয়োগটা লসে পড়বে। আবার দক্ষ মানুষ, এনাফ ইনভেস্টমেন্ট আছে, মার্কেটিং বুঝে, তার জন্য এটা বিশাল সুযোগ। এই অপরচুনিটির দিকটাও দেখতে হবে, ঝুঁকি দেখতে হবে, অপরচুনিটি দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে এটা আমার সাথে যায় কিনা। এখন রাত 3টা বাজে আমি গিয়ে একটা দুম্বা যদি
প্রেগন্যান্ট, সে বাচ্চা দিচ্ছে, ওটা ডেলিভারি আমি নিজে হাতে করতে পারবো কিনা। একটা ছাগল অসুস্থ হয়ে পড়ে গেছে, পেট ফুলে গেছে, ওটাকে আমি পেপসি খাওয়ালে যে ভালো হয়ে যাবে এই জ্ঞানটা আমার আছে কিনা। শুনতে হাস্যকর শোনালো যে একটা পেপসি ওর মুখে ধরে দিলাম, সে ভালো হয়ে যাবে। যদি তাও ভালো না হয়, ও পেট ফুটা করে সিরিঞ্জ ফুটায় যদি আমি বাতাস বের করে দিই, তাহলে তার পেটের গ্যাসটা ভালো হয়ে যাবে, শ্বাসকষ্টের সে বন্ধ হবে না। সো এই যে টেকনিক্যাল নলেজগুলো, হ্যাঁ, এই আগে এবং পরে এই জিনিসগুলো আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি যখন প্ল্যান করছি ওয়ান্ডে আসবো, তখন আমি দেখছি যে আমি এগ্রিকালচার জানি না। আমি গ্রামে ব্যাক করছি, আমি নিজের হাতে ধান লাগাইছি, ধান মারাই করছি, 50 কেজির বস্তা কাঁধে উঠাইছি, সিদ্ধ করছি, ধান সিদ্ধ করছি, শুকাইছি, সবই করছি, নিজের হাতে সার দিছি, আমি নিড়ানি দিছি, ছাগল পালছি আমি নিজের হাতে, দীর্ঘ প্রস্তুতি নিছি। হুজুগে উঠছে চলে আসছি, বিষয়টা এরকম না। লাস্ট আপনি যদি বলতেন, কেউ যদি একটা আইটেম চুজ করে এগ্রিতে, আপনার মনে হয় কোন আইটেমটাতে মানে বেস্ট হবে? জাস্ট একটা আইটেমের কথা যদি একটু বলেন। তেলাপিয়া মাছ চাষ। কেন, যদি একটু ব্যাখ্যা করতেন? উৎপাদন খরচ কম, জমির ভাড়া কম, এবং তেলাপিয়া পাইকারি দাম 400 টাকা কেজি। তবে আসার আগে যিনি আসবেন, ওনার হ্যাচারি মানে ডিম ফুটে নিজে বাচ্চা মানে মাছের পোনা তৈরিটা শেখা উচিত, এবং উনি খাবারটা কীভাবে তৈরি করবেন এটা বাংলাদেশ থেকে শিখে আসা উচিত। অ্যাটলিস্ট 6 মাসে একটা ট্রেনিং করে আসা উচিত। আমার মনে হয় মাছ চাষটা ভালো হবে। যাদের বাজেট কম তারা মাছ চাষের দিকে যাওয়াই ভালো। $50,000 এরকম আছে, সেক্ষেত্রে সে হচ্ছে অ্যাটলিস্ট $50,000 ইনভেস্ট করার আগে $2-3,000 মানে ব্যয় করে এসে একবার ঘুরে যাওয়া উচিত 1 মাসের জন্য। 10 জনের সাথে কথা বলা উচিত। শুধু নিজাম ভাইয়ের কথা শুনলে হবে না, শুধু জাহিদ ভাইয়ের কথা শুনলে হবে না, হ্যাঁ, শুধু আরও 2-4 জন যারা ইউটিউবার আছে তাদের কথা শোনা দরকার নাই। আসেন, নবীর সুন্নত, অন্তত 5 থেকে 6 জনের সাথে ফেস টু ফেস কথা বলেন, চ্যালেঞ্জেসগুলো দেখেন। এবং এই যে আমি যে এখন গালি খাচ্ছি কিছু, তারপরে যে নেগেটিভ কথাগুলো বলতেছি, তারপরেও আমি এখানে কেন কাজ করতে, ঠিক আছে না? এখন ধরো যে দামে আমরা এই 5,000 একর জমি কিনছি, 25 বছর পর এই জমির দাম কি 10 গুণ বাড়বে না? কমপক্ষে 10 গুণ তো বাড়বে। তার মানে হচ্ছে আমি এখন ক্রাউড ফান্ডিংয়ে যে টাকাটা নিচ্ছি, 25 বছর পর শুধু এই জমিটা বিক্রি করে দিলেই আমি তাদের ক্যাপিটালের 4 গুণ বেশি টাকা দিতে পারবো। আর ভাইয়া, আমার চ্যানেলের উদ্দেশ্যে যদি একটু বলতেন, অনেকে বলতেছে যে না, আমি নাকি এখানে আসার পর থেকে মানুষকে ডিমোটিভেট করতেছি, একটু আমার উদ্দেশ্যে উপদেশ বা আমার চ্যানেলের উদ্দেশ্যে। ডিমোটিভেটেড করা একটা আলাদা ওয়ার্ড, রিয়েলিটি বর্ণনা করে, হ্যাঁ, ফ্যাক্টগুলো তুলে নিয়ে আসা, এটা হচ্ছে ডিফারেন্ট থিং। হ্যাঁ, আচ্ছা, এখন যে নেগেটিভ কথাগুলো বলতেছো, এরপরেও যারা সত্যিকারের ফাইটার তারা আসবেই। তাদের যদি ওই অনমনীয় মনোভাব থাকে যে আমি দেখে ছাড়বো, সে সাকসেস পাবেই। সম্ভবত আকিজ বশির সাহেব অথবা আমাদের একজন পিএসপি মিজানুর রহমান সাহেব, আমাদের খুব বড় ব্যবসায়ী, উনি একটা কথা বলছিলেন, একই ব্যবসায় একজন লস করে, ওই একই ব্যবসায় একজন অনেক প্রফিট করে। সো ডিপেন্ড করতেছে তোমার ম্যানেজমেন্ট কি।